সবিতা, তুমি ভবানীপুর কেন্দ্রটাকে কিভাবে দেখছো? এবং বিশেষ করে এখানে যে রাজ্যের যে সব থেকে দুটো ম্যামথ, যারা মহারথী রাজনীতিবিদ, যারা তারা মুখোমুখি হচ্ছেন। যদিও শুভেন্দু একদা মমতা প্রোটেজে ছিলেন, স্নেহধন্য ছিলেন, আজকে প্রবল প্রতিদ্বন্দ্বী। তো এবং বিজেপির অনেকের কথা শুনলে মনে হবে যে তিনি আগামীর মুখ্যমন্ত্রী বাংলার। তো আহ, ভবানীপুর নিয়ে তুমি যদি কিছু বলো। ভবানীপুর কেন্দ্রটি খুব ইন্টারেস্টিং অবশ্যই, কারণ 2021-এ নন্দীগ্রাম যেভাবে একটা পুরো পশ্চিমবঙ্গের নির্বাচনের রাজনীতির একটা কেন্দ্র হয়ে উঠেছিল, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নন্দীগ্রামে লড়বেন, এবং সেখানে তারই স্নেহধন্য পরে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী, যিনি প্রায় ভূমিপুত্র নন্দীগ্রামের, আহ, কাঁথির ছেলে, পূর্ব মেদিনীপুরের, কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে একদম প্রথম থেকে যুক্ত ছিলেন, এবং তিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাণ্ডারি হিসেবে কাজ করেছিলেন। তো সেই যে গুরুত্বটা নন্দীগ্রাম পেয়েছিল 2021-এ, সেই রকমই গুরুত্ব কিন্তু এবার 2026-এ এসে ভবানীপুর কেন্দ্রটি পাচ্ছে। ভবানীপুর কেন্দ্রটি অবশ্যই সবসময় আলোর আলোর ছটার মধ্যেই থাকে, কারণ সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হিসেবেই সবাই জানে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকেনও ওই ভবানীপুর কেন্দ্রের মধ্যে। কালীঘাট সেটাও ভবানীপুর কেন্দ্রের মধ্যেই পড়ছে, কাজেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিপুত্র, এবং সেখানে শুভেন্দু অধিকারীকে পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার জন্য। নির্বাচনের আগে, প্রার্থীপদ ঘোষণার আগে থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে তিনি ভবানীপুরেও দাঁড়াতে চান, ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান এবং হারাতে চান। কিন্তু যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত শুনেছি, সেটা হচ্ছে যে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো কেন্দ্র থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী দাঁড়াতে রাজি ছিলেন না। খানিকটা আহ, উম, তাকে জোর করেই ভবানীপুরে দাঁড় করানো হয়েছে, এবং তিনি নন্দীগ্রামেও লড়ছেন, সেটা আমরা দেখেছি। আর এটার মধ্যে দিয়ে বিজেপি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। সেটা হচ্ছে যে তারা কিন্তু পুরো ফাইটটাই একটা যে রাজনৈতিক ভাবে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটা তারা একটা বার্তা তাদের কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রাজনৈতিকভাবে আহ, বেশ ভালো সিদ্ধান্ত। এর ফলাফল কি হবে না হবে সে তো পরের ব্যাপার, কিন্তু ভালো সিদ্ধান্ত এই কারণেই, কারণ আমরা জেনারেলি দেখে থাকি যে আম, যখনই কোনো একজন মহারথী, বিশেষত মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রীরা দাঁড়ান কোনো কেন্দ্র থেকে, তখন সেখানে একজন খুব একটা হেভিওয়েট প্রার্থীকে সবসময় দাঁড় করানো হয় না, এবং তাতে একটা রাজনৈতিকভাবে খুব লঘু হয়ে যায় সেই লড়াইটা। কিন্তু এবারের নির্বাচনী রাজনীতিতে এটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ আরো একটি কারণে, সেটা হচ্ছে যে ভবানীপুর যে কেন্দ্র, সেটা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে আসে, ভবানীপুর বিধানসভাটি, এবং সেখানে বিজেপি তাদের উত্তরোত্তর ভোটের যে পার্সেন্টেজ সেটা বাড়িয়ে গেছে। এবং 2014-তে এমনও একটি সিচুয়েশন হয়েছিল যেখানে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দক্ষিণ কলকাতা কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন ভবানীপুর যে এই বিধানসভা ক্ষেত্রটি, সেখানে প্রায় 185 ভোটে, খুবই সামান্য ভোট কিন্তু খুব সিম্বলিক, যে 185 ভোটে তিনি পিছিয়ে পড়েছিলেন। অর্থাৎ সেবারে 2014-এর যে নির্বাচন, তখন তথাগত রায় বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন। তিনি এই, যদিও দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে বিজেপি জয়ী হতে পারেনি, কিন্তু ভবানীপুর কেন্দ্র থেকে এগিয়েছিলেন। এখন সেটা তখনও মুখ্যমন্ত্রীর কেন্দ্রই ছিল। 2011 থেকেই তিনি সেখানকার বিধায়ক। যদিও বাই ইলেকশনে তিনি জিতেছিলেন 2011, তারপর থেকে তিনি সেখানে কন্টেস্ট করেছেন। 2021-এ বাই ইলেকশনে তিনি আবার জেতেন, যখন নন্দীগ্রামে তিনি হেরে যান, যেটা তুমি বললে প্রথমে। এখন এই কেন্দ্রটাতে বিজেপির এত ইন্টারেস্ট এই কারণেই যে যে উইনিং মার্জিনটা তৃণমূল কংগ্রেসের ছিল 2011-তে, আমরা যদি দেখি, যখন সুব্রত বক্সী যে ইলেকশনটা লড়লেন 2011-তে, মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশনে পরে লড়লেন, সেখানে 49,000-এর মতো একটা লিড ছিল। সেই লিডটা কমতে কমতে এসে 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা ধরি, সেটা প্রায় 8,000-এর মতো জায়গায় দাঁড়িয়ে গেছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। যে ফারাকটা রয়েছে, যে ভোটের ফারাকটা রয়েছে, সেটাই 8,000-এর মতো দাঁড়িয়ে গেছে, এবং এইখানে বিজেপি একটা সুযোগ দেখছে এই কারণেই যে এই ভবানীপুর কেন্দ্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 8টি ওয়ার্ড রয়েছে: 70, 71, 72, 73, 74, 77,
82 এবং 63, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, 8টা ওয়ার্ডের মধ্যে বিজেপি অন্তত 5খানা ওয়ার্ডে লিড নিয়েছিল 2024-এর নির্বাচনে। 269টি বুথ রয়েছে, সেখানে 149টি বুথে বিজেপির লিড ছিল। এইখান থেকে বিজেপি একটা অক্সিজেন পেয়েছে এবং তারা দাবি করছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র থেকে হারিয়ে দেবে। তার পিছনে কি অঙ্কটা কি কাজ করছে সেটা আগে বলি, তারপরে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অনেকটা কঠিন কাজ, সেটাও দেখতে হবে। আবার এসআইআর এর প্রভাবও পড়েছে, সেটাও দেখতে হবে। তার আগে যদি আমরা দেখি যে যে কেন্দ্রগুলো যে যে ওয়ার্ডগুলো এখানে রয়েছে, সেখানে 3 ধরনের জনসংখ্যার একটা বিন্যাস আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে সেখানে অনেক গুজরাটি, মারোয়ারি, আহ, বিহারি, এরা যারা বাইরের রাজ্য থেকে এসছেন, অনেকদিন ধরে কলকাতায় রয়েছেন, তাদের একটা কমিউনিটি রয়েছে। একটা হাই রাইজ কমিউনিটি রয়েছে, খুব এলিটিস্ট। যেমন 63 নম্বর ওয়ার্ডটা যদি আমরা ধরি, সেখানেও বিজেপির লিড ছিল। আহ, সেটা হচ্ছে এই চৌরঙ্গি, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, এই এই অঞ্চলগুলো যেখানে খুবই এলিট লোকজনরা থাকেন, সেটা আমরা জানি। হাই রাইজের লোকজনরা থাকেন, সেটা আমরা জানি। আবার 70 নম্বর ওয়ার্ড যদি আমরা দেখি, যদুবাবুর বাজারের অঞ্চলটি, সেখানে গুজরাটিদের একটা বেস রয়েছে। আবার বিহারি, বাঙালি মধ্যবিত্ত, তাদেরও একটা বেস রয়েছে। আবার কিছু কিছু এরিয়াতে, কিছু কিছু এলাকাতে বস্তি অঞ্চল রয়েছে, যেখানে নিম্নবিত্ত মানুষজনদের বাস। আবার আলিপুর যদি আমরা দেখি, 74 নম্বর ওয়ার্ড, সেখানে একটা কসমোপলিটন একটা টাচ রয়েছে। ফ্রিঞ্জ অফ আলিপুর যদি আমরা ওরকম ভাবে দেখি, সেখানেও বিত্তবান মানুষেরা থাকেন সাধারণত। আবার 77 নম্বর, 82 নম্বর ওয়ার্ডটি হচ্ছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড। 77 নম্বর ওয়ার্ড সেটা খিদিরপুর অঞ্চলে। আবার 73 নম্বর ওয়ার্ড, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ, উম, ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়, তিনি সেখানকার কাউন্সিলর, সেখানেও একটা মুসলিম পপুলেশন রয়েছে। তো 77 এবং 73 নম্বর ওয়ার্ডে একটা বড় সংখ্যায় মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের বসবাস রয়েছে। কাজে এই যে পুরো জনবিন্যাসটা, যেটাকে অলমোস্ট মিনি ইন্ডিয়া অনেক সময় বলা হয়, সেখানে ওড়িয়া একটি পাড়া রয়েছে, প্রচুর পাঞ্জাবি নাগরিকদের সেখানে বসবাস রয়েছে। তো এই যে ডাইভার্সিটিটা রয়েছে, সেখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে যে ওয়ার্ডগুলো থেকে বিজেপি লিড নিয়েছিল, এই 70 নম্বর, 72 নম্বর, 71 নম্বর, 74 নম্বর, সেখানে কিন্তু এই গুজরাটি, মারোয়ারি, বিহারি, বা আলিপুরে যে আমি কসমোপলিটন একটা চেহারা রয়েছে, সেখানকার বিত্তবান যে মানুষজন রয়েছেন, তাদের ভিড় রয়েছে। আবার 63 নম্বর ওয়ার্ড, চৌরঙ্গি, শেক্সপিয়ার সরণি, পার্ক স্ট্রিট, এইসব অঞ্চলে বিত্তবান মানুষদের বসবাস রয়েছে। এই এই যে অঞ্চলগুলো, সেখান থেকে কিন্তু বিজেপি লিড পেয়েছে 2024-এ, এবং 2021-এও সেখান থেকেও তারা খানিকটা লিড পেয়েছিল। এটার কারণ যেটা দেখা যাচ্ছে, এবং কিন্তু এটা লিড পেলেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে কোর বেস, সেটা হচ্ছে যে মধ্যবিত্ত একটি বাঙালি অঞ্চল রয়েছে, এবং বস্তি অঞ্চল যে রয়েছে, নিম্নবিত্ত মানুষজনদের বাস যেখানে, এবং যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো রয়েছে, সেখান থেকে তৃণমূল কংগ্রেস অনেক বেশি সংখ্যায় তারা কিন্তু ভোট পান বিজেপির থেকে, এবং সেটা তাদেরকে এগিয়ে রাখে বরাবর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার এগিয়ে রেখেছে। এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রগুলো থেকে বিজেপি লিড নিয়েছে, বা 2014-তে আমরা যেরকম দেখেছি যে 185 ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে, এই যে ঘটনাগুলো ঘটেছে বিজেপির এগিয়ে থাকা, সেটা কিন্তু জেনারেলি হয়েছে লোকসভা নির্বাচনগুলোতে, যেখানে পার্সোনালিটি একটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি এই অঞ্চলে। পার্সোনালিটি ফ্যাক্টর তখনই হয়ে দাঁড়ায় যখনই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দাঁড়িয়েছেন, 2016-র নির্বাচনটা যদি আমরা বাদ দিই, সেখানে কিন্তু আহ, মমতা বন্দ্যোপাধ্যায় 73,000 মতো ভোট পেয়েছেন। 2021-এর বাই ইলেকশনে প্রায় 72% ভোট পেয়েছেন, 85,000 ভোট পেয়েছেন। কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই এই অঞ্চলে দাঁড়িয়েছেন বা ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তখন কিন্তু পার্সোনালিটি একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র, একটা তার নিজের গড়, তিনি নিজে সেখানে থাকেন, তার নিজের কাজকর্ম সেখানে, এবং এই প্রত্যেকটি 8টি ওয়ার্ডেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরই রয়েছেন।
তো কাজেই সেখানে একটা কিন্তু অন্য রকমের ফ্যাক্টর কাজ করে। কাজে বিজেপি যে দাবিটা করছে, তারা সেই দাবিটা কিন্তু করছে মূলত লোকসভা নির্বাচনে তাদের যে আহ, শক্তি বৃদ্ধি হয়েছে বা হয়ে থাকে, তারা যে বেশি মাত্রায় ভোট পেয়ে থাকেন সেটার জন্য। আরেকটা কারণও রয়েছে, সেটা হচ্ছে যে লোয়ার ভোটার টার্ন এখানে, যেখানে পশ্চিমবঙ্গে সাধারণত অন অ্যান এভারেজ 80-82% ভোট পড়ে, এইখানে কিন্তু 64-57, খুব বেশি আমরা দেখছি 81% 2014 লোকসভা নির্বাচনে পড়েছিল। 70%, মানে এইরকম ধরনের ভোটই জেনারেলি কিন্তু হয়। বাইপোল যেটা 2021-এর যে উপনির্বাচন হয়েছে, সেখানে 57% ভোট পড়েছে। সেটার কারণও ছিল যে তৃণমূল কংগ্রেস তখন ক্ষমতায় চলে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার নির্বাচন, সেখানে লোকজন অনেক সময় উৎসাহ পায় না এসে ভোট দেওয়ার। এবং যে হাই রাইজ গুলো রয়েছে, সেখান থেকেও কিন্তু অনেক সময় ভোট দিতে কম মানুষজন আসেন। তো তৃণমূলের এখন যেটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে তাদের যে কোর ভোট ব্যাংক, যেই নিম্নবিত্ত মানুষ, আহ, যারা সরকারি যে প্রকল্প তাতে লাভবান হয়েছেন, বা যে এই যেসব অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তারা নিয়মিত যোগাযোগ রাখেন সাধারণ মানুষের সঙ্গে, সেই সব অঞ্চলগুলো থেকে যাতে বেশি মাত্রায় ভোটাররা আসেন। যদি তৃণমূল কংগ্রেস এটা ধরেও নেয় যে যারা ভিন রাজ্যের মানুষজন যারা এখানে এসে অনেক দিন ধরে রয়েছেন, ভোট দিচ্ছেন, তারা যদি বিজেপির দিকে হেলেও পড়ে, সেই দিকে বিজেপির সমর্থনে যদি তারা ভোটও দেন, তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বাঁচাতে পারে এই সব অঞ্চলগুলো, বস্তি অঞ্চলগুলো, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলো। কাজে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর অবশ্যই থাকবে। আর যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে এসআইআর। এসআইআর এ যেটা হয়েছে যে 2,06,000-এর মতো ভোটার ছিল এই ভবানীপুর কেন্দ্রে এসআইআর যখন হয়েছে তার আগে। এসআইআর এর পরে সেটা 47,000-এর মতো কমে গেছে, হয়ে এখন 1,59,000-এর মতো ভোট রয়েছে, অর্থাৎ 22 থেকে 23% ভোট কিন্তু কমেছে। এবং এই কমাটা কিন্তু ওই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে প্রায় 7,000, 7,500, 8,000 মতো করে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। সব ওয়ার্ড থেকেই নাম বাদ গেছে, কারণ হাইরাইজ রয়েছে এখানে। ভিন রাজ্যের বাসিন্দারা আসেন, তারা হয়তো কাজের সূত্রে আসেন, থাকেন, চলে যান, ভাড়াতে থাকেন, অনেক সময় তারা চলে যান। একটা জনবিন্যাসের কারণেও কিন্তু এই এই বাদ যাওয়াটা হয়েছে। আমরা যদি দেখি যে ভোট কিন্তু মানুষজন দিতে আসেন 60-70%, 30% মানুষ কিন্তু ভোট দিতে আসেন না জেনারেলি। তো সেইখানে 22-23% ভোট কমে যাওয়ার ফলে কতটা প্রভাব পড়বে, সেইটা একটা চিন্তার বিষয়। সেইটা হয়তো তৃণমূল কংগ্রেস বুথ ওয়াইজ দেখতে পারে, কিন্তু আমরা সরল পাটিগণিতে এখনই বলে দিতে পারি না যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখান থেকে পরাজিত হতে পারেন বা তৃণমূল কংগ্রেসের পরাজয় হতে পারে। এবং শুভেন্দু অধিকারীর পক্ষে এটা কেক ওয়াক, কারণ উত্তরোত্তর ভোটের পার্সেন্টেজ বিজেপির পক্ষে বেড়ে গেছে 2016 নির্বাচন থেকে, অন্তত আমরা যদি দেখি, বা 2019 নির্বাচন থেকেও যদি আমরা দেখি, সেখানে বেড়েছে। কিন্তু এটা টাফ ফাইট, অবশ্যই বিজেপি সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এটা বিজেপিরও প্রেস্টিজ ফাইট, শুভেন্দু অধিকারীরও প্রেস্টিজ ফাইট, এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস্টিজ ফাইট তো বটেই। তো সম্বিত দা, ভবানীপুর কেন্দ্র নিয়ে বিশদে বলার জন্য আহ ধন্যবাদ। আমরা পুরো চিত্রটা ভালোভাবে বুঝতে পারলাম। তো আমার পানিহাটির দিকে যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন আছে, সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, একজন জিতবেন একজন হারবেন, এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরা দুজন হচ্ছে সব থেকে হেভিওয়েট নাম। যিনি হারবেন তার কেরিয়ারে, পলিটিক্যাল কেরিয়ারে, রাজনৈতিক ভবিষ্যতে কি প্রভাব পড়তে চলেছে? এটা কি একরকম মানে যারা মানে একদল ডুম সেয়ার্স বলছেন আর কি, যে যিনি হারবেন ধরে নিতে হবে তার রাজনৈতিক কেরিয়ার মোটামুটি খতম? যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে হারেন, তাহলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছেন। যদি আহ, শুভেন্দু অধিকারী আহ, ভবানীপুর, এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় হারেন এবং তৃণমূল কংগ্রেস না আসে, তাহলে সেটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার নয়, তৃণমূলেরও রাজনৈতিক আহ, যে শক্তি, সেটাও কতটা অটুট থাকবে পশ্চিমবঙ্গে, সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যায়। উল্টো দিকে যদি এটা হয় যে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী হেরে গেলেন, তার একটি চান্স আছে যে তিনি নন্দীগ্রাম থেকে জিততে পারছেন কিনা।
তিনি যদি নন্দীগ্রাম থেকেও জিতে যান তাহলে এটা বলা যেতেই পারে যে সেইটা রাজনৈতিক ক্যারিয়ার, শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু তুলে দেবে। তার রাজনৈতিক ক্যারিয়ার কিরকম হবে, বিজেপি তার আরো আর তাকে পুষবে কিনা, সেটাও একটা বড় ব্যাপার। কাজেই শুভেন্দু অধিকারী যদি ভবানীপুর থেকে হেরে যান কিন্তু নন্দীগ্রাম থেকে জেতেন, তাহলেও তার যে রাজনৈতিক স্ট্রেচার সেটা বজায় থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুর থেকে হেরে যান, তাহলে তৃণমূল কংগ্রেসও এই রাজ্যে সরকার গড়তে পারবে না, সেটাই আমার ধারণা।